এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে সকল দেশের সেরা। বসে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। মায়ের মায়ের এত স্নেহ কোথায় গিয়ে পাবে কেহ? ওমা তোমার চরণ দুটি মুখে আমার বলি। আমার এই দেশেতেই জন্ম, যেন এই দেশেতেই মরি। আমার এই দেশেতেই জন্ম, যেন এই দেশেতেই মরি। শান্তি মার্চে বঙ্গবন্ধু এক প্রকার স্বাধীনতা ঘোষণা করেই দিয়েছিল। আপনাদের সঙ্গে বেইমানি করি নাই। আমি পরিষ্কার দিয়ে বলেছি, এবারের সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম গুলি করা হয়েছে, কি করে আমার মায়ের কোল খালি করা হয়েছে, কি করে মানুষকে হত্যা করা হয়েছে। আপনি আসুন, দেখুন, বিচার করুন, তারপরে আপনি ঠিক করুন। আমি এই কথা বলেছিলাম। হঠাৎ আমার সঙ্গে পরামর্শ না করে বা আমাদের সঙ্গে আলোচনা না করে 5 ঘন্টা গোপনে বৈঠক করে যে বক্তৃতা। শান্তি মার্চের বঙ্গবন্ধুর এই ভাষণের পর বাংলার চারদিকে স্বাধীনতার শব্দ যেন আরো জাগ্রত হয়ে উঠেছে। তারই ধারাবাহিকতায় 23শে মার্চ উজ্জ্বল প্রতিরোধ দিবসের পর কি যেন এক কালো ছায়া সবাইকে ঘিরে ধরেছে। চারদিক থেকে শুধু নৈরাশ্যজনক খবর শোনা যাচ্ছে। ইয়াহিয়া মুজিব ভুট্টোর বৈঠক যেন সমাধানের কোন কুল কিনারা খুঁজে পাচ্ছে না। বঙ্গবন্ধু শেখ মুজিব প্রতিদিন প্রেসিডেন্ট ভবনে যাচ্ছেন আলাপ করতে। বেরিয়ে এসে সাংবাদিকদের বলছেন আলাপ এগুচ্ছে। ওইদিকে আন্দোলনকারী জঙ্গি বাঙালি জনতাকে বলছেন দাবি আদায় না করে তোমরা ঘরে ফিরবে না, ঘরে ঘরে দুর্গ গড়ে তুলো। চট্টগ্রাম থেকে কয়েকজন বন্ধুর টেলিফোনে জানতে পারলাম চট্টগ্রাম বন্দরে অস্ত্র বোঝাই জাহাজ এসে ভিড়েছে পশ্চিম পাকিস্তান থেকে। সেই অস্ত্র বীর বাঙালি জনতা ব্যারিকেড দিচ্ছে, বাধা দিচ্ছে, খালাস করতে দেয়া হবে না সেই অস্ত্র। আর আর্মি সেই জনতাকে ছত্রভঙ্গ করার জন্য ঝাঁপিয়ে পড়ছে ওদের উপর। কেন মাতর শুষ্ক বায়ু, কেন মাতর দুঃখ দেশ, কেন মাতর ধুলায় আসন, কেন মাতর
রঙিন বেশ, সপ্তকোটি সন্তান যায় ডাকে উঠছে আমার দেশ। কিসের দুঃখ, কিসের দৈন্য, কিসের লজ্জা, কিসের দেশ, সপ্তকোটি মৃত কণ্ঠে ডাকে যখন আমার দেশ। সপ্তকোটি মৃত কণ্ঠে ডাকে যখন আমার দেশ। জগন্নাথ হল, 27 মার্চ 1971। মাত্র কয়েক ঘন্টার জন্য কারাগারে তুলে নেওয়া হলো। 1.5 দিন 1.5 রাত্রি গৃহবন্দী থেকে আমরা দুজন নগরের রূপ দেখতে বাইরে বেরোলাম। আজিমপুরের মোড়ে বেয়নেটি বিদ্ধ এক তরুণের লাশ স্বাগত জানালো আমাদের। তারপর বৃদ্ধ একজন অগ্নিদগ্ধ মর্টার বিধ্বস্ত এই প্রাচ্য নগরীকে মনে হলো প্রাণ স্পন্দনহীন এক মৃত প্রেতপুরী। অবস্থিত অদম্য প্রাণীর গর্ব, ডানে বাঁয়ে সর্বত্র মৃত্যুর হাতছানি, শুধু লাশ আর লাশ। যুবতী কন্যাকে নিয়ে পালাচ্ছেন পিতা, মার কোলে মুক্ত পোষ্য শিশু, প্রিয়জনদের খোঁজে উদ্বিগ্ন মানুষ ছুটছে সতর্ক, যেমন সন্ত্রাস বিদ্ধ বনের হরিণ ক্ষিপ্ত হিংস্র নেকড়ের তাড়া খেয়ে ছোটে। কার পুত্র, কার পিতা, কার বন্ধু, কার ভাই হয়ে পথে পথে শুয়ে আছে ছিন্ন ভিন্ন লাশ। নগরীতে কারা বেশি? যারা মরে গেছে তারা, নাকি মেশিন গানের গুলি থেকে বেঁচে গেছে যারা? 27 মার্চের পরে সে প্রশ্নের মেলেনি উত্তর। হত্যাক্লান্ত পাক সেনা বাঙালির রক্তে স্নান করে সহাস্যে নগর পথে বেরিয়েছে প্রমোদ টহলে। সাথে তাক করা নির্দয় নিষ্ঠুর স্টেনগান। জহুর হলের চত্বরে শুয়ে আছে একদল সারিবদ্ধ যুবক, যন্ত্রণা বিকৃত মুখ, তবু দেশ মাতৃকার গর্বে অমরি। জগন্নাথ হলের চত্বরে সবুজ ঘাসের বুকে আক্রোশে ঘামছে ধরা ট্যাঙ্কের দাঁতের কামড়, গোবিন্দ দেবের রক্তে ভাসমান নামের শিববাড়ি। আহা কি হৃদয় বিদারণ, হায় কি করুণ। পুকুরে ভাসছে এক যুবকের লাশ, যেন মরা মাছ। এ কি তুমি আবুল কাশেম? তুমি কে গো ভাই? জগন্নাথ হল আজ সেই দৃশ্যে স্থির হয়ে আছে। যদিও আলোর দিব্য আলোকে ঘিরে আছে আজ আমার মন, ঘিরে যাবে মেঘ নবীন গরিমা, নাহিলে আবার গাড়ানে তোর। আমরা ঘুষাবো মাদর গাড়িমা, মানুষ সামলাবো তবে। এই আমার সাধনা, আমার স্বর্গ, আমার দেশ। কিসের দুঃখ, কিসের দৈন্য, কিসের লজ্জা, কিসের বেশ, সপ্তকোটি মিলিত কণ্ঠে ডাকে যখন আমার দেশ। সপ্তকোটি মিলিত কণ্ঠে ডাকে যখন আমার দেশ। রুমির সাথে কদিন ধরে খুব তর্ক বিতর্ক হচ্ছে। ও যদি ওর জানা অন্য ছেলেদের মতো বিছানায় পাশ বালিশ শুয়ে বাবা মাকে লুকিয়ে পালিয়ে যুদ্ধে চলে যেত, তাহলে একদিক দিয়ে বেঁচে যেতাম। কিন্তু ওই যে ছোটবেলা থেকে শিখিয়েছি লুকিয়ে বা পালিয়ে কিছু করবে না, নিজের ভাবে নিজেই ধরা পড়ে গেছি। রুমে আমাকে বুঝিয়েই ছাড়বে। সে আমার কাছ থেকে মত আদায় করেই ছাড়বে। কিন্তু কিন্তু আমি কি করে মত দিই? রুমির কি এখন যুদ্ধে যাওয়ার বয়স? ওর তো এখন লেখাপড়া করার সময়। কেবল আইএসসি পাশ করা এক ছাত্র এখানকার ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়েছে।
আমেরিকার ইলিনয় ইনস্টিটিউট অফ টেকনোলজিতেও ওর অ্যাডমিশন হয়ে গেছে। এ বছরে 2রা সেপ্টেম্বর সেখানে ক্লাস শুরু হবে। ও আমেরিকা চলে যাবে আগস্টের শেষ সপ্তাহে। আর এ সময় সে কিনা বলে যুদ্ধে যাবে। আমার শোনো, লেখাপড়া করার সময় এই ছাত্র জীবনে তার চিরকালীন সত্য, কিন্তু এই 1971 সালের এপ্রিল মাসে সেই সত্যটা কি মিথ্যে হয়ে যায়নি? যে দেখো আম্মা, কোথায় সুস্থ স্বাভাবিক জীবনধারা রয়েছে? কোথাও নেই। সমস্ত দেশটাকে পাকিস্তানি জান্তা তার টার্গেট প্র্যাকটিসের জায়গা করে তুলেছে। রোমান গ্ল্যাডিয়েটরদের চেয়েও আমাদের অবস্থা খারাপ। একজন গ্ল্যাডিয়েটরে সিংহের সাথে ছোটবড়ি করতে করতেও তার জিতে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আমাদের সেই সুযোগটুকু পর্যন্ত নেই। হাত পা বেঁধে গুলি করে মারা হচ্ছে লোকগুলোকে। এরকম একটা অবস্থার মধ্যে লেখাপড়া করে মানুষ হবার প্রক্রিয়াটা কি খুব বেশি সেকেলে মনে হচ্ছে না? আমার শোনো, দেশের এই অবস্থায় তুমি যদি আমাকে জোর করে আমেরিকায় পাঠাও, আমি হয়তো যাব, কিন্তু নিজের বিবেকের কাছে খুব ছোট হয়ে যাব। আমেরিকায় গিয়ে হয়তো বড় ডিগ্রি নিয়ে বড় ইঞ্জিনিয়ার হব, কিন্তু নিজের বিবেকের ভ্রুকুটির সামনে কোনো দিনও মাথা তুলে দাঁড়াতে পারবো না। আম্মা, আমার তুমি কি তাই চাও? না, তা চাইনি। ঠিক আছে, তোর কথাই মেনে নিলাম। দিলাম তোকে দেশের জন্য কোরবানি করে। যা, তুই যুদ্ধেই যা। যাওয়ার আগে সব কটা গ্রাম আর শহরকে তার সংগ্রাম চলবে, আমাদের সংগ্রাম চলবে, চলবে, জনতার সংগ্রাম চলবে। অপমানে অপমানে মানুষ সম্মানে বাঁচবার অধিকার কাটবে, দাসের নির্মুখ ছাড়বে। অবহিত মানুষের প্রাণপণ যুদ্ধ চলবে, চলবে, জনতার সংগ্রাম চলবে। আমাদের সংগ্রাম চলবে, চলবে, জনতার সংগ্রাম চলবে, জনতার সংগ্রাম চলবে, জনতার সংগ্রাম চলবে, জনতার সংগ্রাম চলবে। যাওয়ার আগে কচুরিখানা ফুল বলে যায় যুদ্ধে যাচ্ছি। এই সিন্দুরের মাটি না ঘুমানো রাত, যুদ্ধে যাচ্ছি। এই কচি বরফে যাওয়া গোড়ালির শক্ত হাড়ের চোখ, বক্ষের বিশালতায় পাওয়া বড় সন্ধিকাল, যুদ্ধে যাচ্ছি। আল্লাহ কিনা জলাভূমি ধান্য, যুদ্ধে যাচ্ছি, যুদ্ধে যাচ্ছি, যুদ্ধে যাচ্ছি। জনতার সংগ্রাম চলবে, জনতার সংগ্রাম চলবে, জনতার সংগ্রাম চলবে। এই কালরাত্রি শুভটি অর্পণ করে আমরা ভাঙবই, 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 মুক্ত প্রাণের সারা ভাঙবই। আমাদের শপথের প্রদীপ্ত ইতিহাস শুরু যেভাবেই করি, যেভাবে করি না শেষ। বঙ্গবন্ধু তুমি প্রথম, তুমি বাংলাদেশ। তোমার ডাকেই মুক্তিযুদ্ধ, তোমার ডাকেই জয়। তোমার কারণে বাঙালি আজকে বিশ্বের বিস্ময়, তোমার কারণে বাঙালি আজকে বিশ্বের বিস্ময়। মা, মুক্তি সেনাদের ক্যাম্প থেকে লিখছি। এখন বাইরে বেশ বৃষ্টি হচ্ছে। তাঁবুর ভাত দিয়ে দেখতে পাচ্ছি সমস্ত দিগন্ত মেঘলা মেঘলা। মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। সকাল থেকে বৃষ্টি হচ্ছে কিনা তাই মনটা ভালো নেই।
আচ্ছা মা, সারা রাত এমনি চলার পর পূর্বাকাশে যে লাল সূর্য উঠে, তার কাঁচা আলো খুব উজ্জ্বল হয়, তাই না? এই মুহূর্তে আমার ছোটবেলার কথা মনে পড়ছে। বর্ষা এলে তুমি বাইরে যেতে দিতে না। একদিন তোমার অজান্তে বাইরে আসতেই পিছলে পড়ে পায়ে চোট লাগে। তখন তুমি চিৎকার করে কেঁদেছিলে। ওষুধ দিয়ে ভর্তি হয়েছিল টেবিলটা, আমার বেশ মনে আছে। কিন্তু মা, সেদিন তো তুমি কাঁদতে না। আজ আমার অনেক সাহস হয়েছে, রাইফেল ধরতে শিখেছি। বাংকারে রাতের পর রাত কাটাতে হচ্ছে, তবু ভয় পায় না। শত্রুর ঘাঁটিতে আক্রমণের মুখে পাল্টা আক্রমণে শিরায় উপশিরায় রক্তের চাপ সৃষ্টি হচ্ছে। মা, তোমাকে বোঝাতে পারবো না, কারণ আমার এই কি আশ্চর্য পরিবর্তন। কারণ আমি আমার দেশ, আমার বাংলাকে ভালোবাসি। মা, কৈশোরে একদিন আব্বা আমাকে সৈয়দপুর নিয়ে গিয়েছিল স্পেশাল ট্রেন দেখাতে। সেখান থেকে আমি হারিয়ে যাই। তখন একলা অনেকক্ষণ ঘুরেছিলাম। ধীরে ধীরে সন্ধ্যার ঘন ঘন নেমে আসছিল। আমার কেমন যেন কান্না পাচ্ছিল। মনে হয়েছিল আমি হারিয়ে গেছি। মনে হয়েছিল আমি আর কোনো দিন হয়তো তোমার কোলে ফিরে যেতে পারবো না। কাঁদতে কাঁদতে স্টেশনের দিকে আসতে শুরু করেছিলাম। রাস্তায় হাজারি বেলপুকুরের হাই আমাকে বাড়ি নিয়ে গিয়েছিল। দেখি সেখানে কিছুক্ষণ পর আব্বা এলেন। পরের দিন এসে তুমি সমস্ত কথা শুনতে না শুনতে আমাকে বুকে জড়িয়ে ধরে কেঁদেছিলে। কিন্তু মা, সেদিন তো তুমি কাঁদতে না। আমি রণাঙ্গনে চলে এলাম। এখন গুলি, শেল, মর্টার দিয়ে আমার জীবন। ইয়াহিয়ার জঘন্যতম অত্যাচারের বিরুদ্ধে দুর্জয় শপথ নিলাম। এখন বাঙ্গারে বিরুদ্ধ রজনী কাটাতে হয়। শত্রুর ঘাঁটিতে প্রচন্ড আক্রমণ চালায়। এই দেশ আমাদের জয় হবে। মা, সেদিনের সন্ধ্যাটা আমার বেশ মনে পড়ছে। আজকের মতো এমন মেঘলা মেঘলা আকাশ সেদিন ছিল না। সমস্ত আকাশ ছিল তারায় ভর্তি। তুমি রান্নাঘরে তরকারি করছিলে। আমি তোমাকে বললাম, মা, আমি চলে যাচ্ছি। তুমি আমার মুখের দিকে তাকালে। আমি বললাম, মা, আমি মুক্তিবাহিনীতে চলে যাচ্ছি। উনুনের আলোয় তোমার মুখটা আমি স্পষ্ট দেখতে পেলাম। তোমার চোখ দুটো জল করে উঠেছিল। তুমি দাঁড়িয়ে আশীর্বাদের ভঙ্গিতে তাকালে। আমার ঘরের পেছনের বেল গাছটার কিছু পাতা বাতাসে দোল খেয়ে আবার স্থির হয়ে গেল। কত যুগ পেরিয়ে গেল, কত আশা, কত আকাঙ্ক্ষা অন্যায়ের আগুনে পড়ে ছাই হয়ে গেল। কিন্তু মা, দিনান্তের ক্লান্তিতে মৃত্যুকার মতো সেই সন্ধ্যাটা আবার আসবে তো। ইতি, তোমার স্নেহের ববি। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা।
My friend came to me, sat and said his eye, told me that he wanted help for his country. Yes. Oh, I could feel the pain. I knew I had to try. Now I'm asking all of you to help us save some lives. আম্মা কিছু খান, না খেয়ে খেয়ে কি আপনি মারা যাবেন? আজ দাদা ফিরে আসবি তো। মা কিছুই খায় না, একদিন দুদিন। মহুয়া বলে, আম্মা আপনি কি আত্মহত্যা করতে চান? আত্মহত্যা মহাপাপ। আপনি মারা গেলে আমরা কার কাছে থাকবো আম্মা? মায়ের সংশয়। তিনি তার চোখের সামনে দেখতে থাকেন তার ভাগ্নে ভাগ্নে চঞ্চল কচি শিশুর অপ্রাপ্তবয়স্ক মুখ, জায়ের তবরের শয্যাশায়ী শরীর। তিনি মারা গেলে এরা কার কাছে যাবে, কার কাছে থাকবে? মহুয়া একটা থালায় ভাত বেড়ে টেবিলে রাখে, তাকে ধরে জোর করে এনে খাবার টেবিলে বসায়। মা খাবেন বলেই আসেন, দুদিন খান না, পেটে খিদেও আছে। তার সামনে থালায় ভাত, মহুয়া আনতে গেছে তরকারি, ভাত ভাত। হাতের দিকে তাকিয়ে মায়ের পুরো পিণ্ডখানি যেন গলা দিয়ে দুঃখ হয়ে শোক হয়ে সূচনা হয়ে বেরিয়ে আসতে চাইছে। তিনি ভাতগুলো নাড়েন চাড়েন, তার মনে পড়ে যায় রমনা থানার গড়ার ধরে দাঁড়িয়ে আজাদ কেমন করে বলেছিল, মা মা ভাত খেতে ইচ্ছা করে। 2 দিন ছেলে আমার ভাত খায় না, তারপরেও তো কেটে যাচ্ছে দিনের পর দিন। তার চোখ দিয়ে জল গড়াতে থাকে। এই প্রথম আজাদ নিখোঁজ হয়ে যাবার পরে তিনি কাঁদেন। তাকে কাঁদতে দেখে বাড়ির ছেলে মেয়েরাও বিনবিনিয়ে কাঁদতে থাকে। আজাদের মায়ের আর ভাত খাওয়া হয়ে ওঠে না। তখন সারাটা দুনিয়ায় যেন আর কোনো শব্দ নাই, কেবল কয়েকজন বিভিন্ন বয়সী নারী পুরুষের কান্নার শব্দ শোনা যায়। তারা আপ্রাণ চেষ্টা করছে চোখের জল সামলাতে, বুকের ভেতর থেকে উঠে আসা রোদন ধ্বনি দমন করতে। তারা পারে না,
শোয়ার সময় তিনি আর খাটে শোন না। মহুয়া, কচি, টিসু অবাক হয়ে গত দুদিন ধরে দেখছে আম্মা মেঝেতে পাটি বিছিয়ে শুয়েছেন। তারা বিস্মিত হয়, বলে, আম্মা এইটা কি করেন? আপনি মাটিতে শুইলে আমরা বিছানায় শুই কেমনে? কিন্তু আম্মা কোনো জবাব না দিয়ে মেঝেতে শুয়ে পড়েন। মাথায় বালিশের বদলে দেন একটা বেড়ি। তখন কচি 11 বছর বয়স। মহুয়াকে বোঝায়, আম্মা যে দেখছে রমনা থানায় দাদা মেঝেতে শুয়ে আছে, তাই উনি আর বিছানায় শোয় না। না বুঝে এভাবে কেটে গেল আরো 14 বছর। 1982 সালে 30 আগস্ট পর্যন্ত এই 14 বছর তিনি কোনোদিন মুখে ভাত দেননি। কখনো রুটি খেয়েছেন, কখনো বা পাউরুটি খেয়েছেন ভিজিয়ে, কখনো বা মরিচ মিশিয়ে এক বিশেষ ধরনের রুটি খেয়েছেন, কিন্তু কোনোদিন ভাত খাননি। এই 14 বছর তিনি কোনোদিন বিছানায় শোননি। আবার তিনি যান জুরাইনের হুজুরের কাছে। হুজুর তাকে অভয় দিলেন, ইনশাআল্লাহ আজাদ ফিরে আসবে, শীঘ্রই আসবে। একদিন জাহানারা ইমাম আসেন আজাদের মায়ের কাছে। তারা পরস্পরকে জড়িয়ে ধরেন। অনেকক্ষণ কেউ কথা বলতে পারে না। তারপর আজাদের মা মুখ খোলেন। বোন, কি সর্বনাশ হয়ে গেল! আপনার রুমিকেও নাকি ধরে নিয়ে গেছে। আজাদের মার মুখে আজাদকে কিভাবে ধরা হলো তার বৃত্তান্ত শোনেন জাহানারা ইমাম। স্টিলের আলমিরাতে এখন রয়ে গেছে গুলির দাগ। মেঝেতে রক্ত শুকিয়ে কালো হয়ে আছে। দেয়ালে গুলি আর রক্তের চিহ্ন। বোনরে, বড় মেরেছে আমার আজাদকে। চোখ মুখ ফুলে গেছে, সারা গায়ে মেরে ফাটিয়ে দিয়েছে। গায়ে রক্তের দাগ, মারের দাগ। আপনি দেখেছেন আজাদকে? হ্যাঁ, দেখেছি, রমনা থানায়। দেখা করতে দিল আপনাকে? হ্যাঁ। কি বলল সে আপনাকে? বলল, মা খুব মারে, ভয় লাগে, যদি মারের চোটে বলে দেয় সবকিছু। আপনি কি বললেন? বললাম, বাবা কারো নাম বলনি তো? বলল না, যখন মারবে শক্ত হয়ে থেকে সহ্য করো। জাহানারা ইমাম ইস্পাতের মতো শক্ত হয়ে যান। কি শুনছেন তিনি এই মহিলার কাছে? তাকে তিনি শক্তই ভেবেছিলেন, কিন্তু এত শক্ত? গভীর আবেগে জাহানারা ইমামের দু চোখ থেকে জল গড়াতে থাকে। জাহানারা ইমাম আবারও সাফিয়া বেগমকে জড়িয়ে ধরেন। আকাশটা দেখে শত 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 মানুষের দল। যশোর রোদে দুধারে বসত বাঁশের ছাউনি। কাদা মাটি জল, কাদা মাটি মাখা মানুষের দল। কাদাগাদি হয়ে আকাশ
পাওয়া শিশু পেটগুলো সব ফুলে ফেপে ওঠে। এইটুকু শিশু, এত বড় চোখ, দিশেহারা মা কার কাছে ছোটে? সেপ্টেম্বর, হায় ৭১, এত এত শুধু মানুষের মুখ, যুদ্ধ, মৃত্যু, তবুও স্বপ্ন, ফসলের মাঠ, ফিরে আসা সুখ। কার কাছে বলি ভাত রুটি কথা, কাকে বলি করো 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 প্রাণ, কাকে বলি ওগো মৃত্যু থামা, মরে যাওয়া বুকে কেড়ে দাও প্রাণ। কাঁদো কাঁদো তুমি মানুষের দল, তোমার শরীর ক্ষত দিয়ে থাকা, জলহীন করে রাত পেটা শিশু, কেমন বাঁচা নিজে মরে থাকা, এই কেমন বাঁচা নিজে মরে থাকা। ছোট ছোট তুমি মানুষের দল, তোমার ঘরেও মৃত্যুর ছায়া, গুলিতে ছিন্ন দেহ মোর মাটি, ঘর ছেড়ে ছোট মাটি নিচে মায়া। সেপ্টেম্বর, হায় ৭১, ঘর ভেঙে গেছে যুদ্ধের ঝড়ে। যশোর রোডের দুধারে মানুষ, এত এত লোক, শুধু কেন মরে? শত শত চোখ আকাশটা দেখে, শত 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 শিশু মরে গেল। যশোর রোডের যুদ্ধক্ষেত্রে ছেঁড়া সংসার সব এলোমেলো। কাদা মাটি মাখা মানুষের দল গাদাগাদি করে আকাশটা দেখে। আকাশে বসত মরা ঈশ্বর, নালিশে জানাবে ওরা বলো কাকে? ঘরহীনরা ঘুম নেই চোখে, যুদ্ধে ছিন্ন ঘর বাড়ি দেশ, মাথার ভেতরে বোমার বিমান, এই কালো রাত কবে হবে শেষ? কবে হবে শেষ? শত শত মুখ, হায় ৭১, যশোর রোড যে কত কথা বলে, এত মরা মুখ আজ মরা পারে, পূর্ব বাংলা কলকাতা চলে। এত মরা মুখ আজ মরা পারে, পূর্ব বাংলা কলকাতা চলে। পাশের বাড়িতে এক জজ সাহেব থাকতেন। ওরা যেন কেমন অন্যরকম সুরে কথা বলতো। ওদের বড় ছেলে ফারুক আমাদের কলেজে বিয়ে পড়তো। কেমন গো বেচারা, বোকা বোকা গোছে, মেয়েদের দিকে একদম তাকাতে পারত না। ওদিকে বাবা আমাদের গ্রামে যাবার জন্য খবর পাঠালেন। মা যাত্রার প্রস্তুতি নিলেন। বাবা নেই জেনে ফারুক আমাদের বাড়িতে যাতায়াত আরম্ভ করল। মা আগে থেকে ওকে খুব পছন্দ করতেন। যাবার দিন ঠিক সন্ধ্যায় ফারুক এসে বলল, খালাম্মা চলে যাচ্ছেন, চলুন না আপনাদের এগিয়ে দিয়ে আসি। কেন যেন অমঙ্গল আশঙ্কায় আমার বুকটা কেঁপে উঠল। কিন্তু কিন্তু মা যেন আকাশের চাঁদ হাতে পেলেন। দুটো বেবি ট্যাক্সি ডাকা হলো।
মায়ের সঙ্গে উঠতে যাচ্ছিলাম, কিন্তু ফারুক আমাকে তারটাই উঠতে ইঙ্গিত করলো। মা আর আমার ছোট বোন সোনালি সামনেরটাই উঠল। আমাদের ট্যাক্সি কিছু দূর যাবার পর সোজা স্টেশনের পথে না গিয়ে বাঁ দিকে সেনানিবাসের পথ ধরল। আমি বললাম, ও কি, ও পথে কেন? ফারুক ঘনিষ্ঠ হয়ে বসে বলল, ওদিকে ছেলেরা ব্যারিকেড দিয়েছে। আমি আমি চিৎকার করে উঠলাম, এই ট্যাক্সি থামো, থামো! কিন্তু না, সে তার গতি বাড়িয়ে দিল। আমি লাফ দিয়ে নামার চেষ্টা করলাম, কিন্তু ওই শয়তানের সাথে গায়ের শক্তিতে না পেরে ওর হাতে আমার সব কটা দাঁত বসিয়ে দিলাম। যন্ত্রণায় চিৎকার করে উঠল পশুটা। তারপর ট্যাক্সি থামিয়ে জানোয়ারটা ওর গামছা দিয়ে কষে আমার মুখ বেঁধে ফেলল। তারপর সোজা সেনানিবাস। আমি বন্দী হলাম। ফারুক আমাকে উপহার দিয়ে আসলো। ফারুক এখন জজ সাহেব, আর কখনো হাফ হাতা শার্ট পরে না। কেউ হাতের দাগ দেখে ফেললে বলে মুক্তিযুদ্ধে আহত হয়েছিল বেয়নের চার্চে। সেনানিবাসে আমাকে বসতে দিল, চা দিল। আমি কোনো কিছুতে ভ্রুক্ষেপ না করে অকপটে ফারুকের কাহিনী বর্ণনা করলাম। ভদ্রলোক মৃদু হেসে সব শুনলেন। তারপর পাশের রুমে গিয়ে খাঁটি মুসলমানি পাকিস্তানি হুইস্কি পান করতে লাগলেন। আমাকেও অনেকবার সাথলেন, পাকিস্তানের গল্প শোনালেন, আমি কখনো গিয়েছি কিনা জানতে চাইলেন। তারপর নেশাটা যখন জমে উঠল, তখন হিংস্র হায়নার মতো আমার উপর ছাপিয়ে পড়ল। বিবাহের প্রথম মধুচামিনী যখন শেষ হলো, তখন আমার জ্ঞান নেই। শেফা মরে গেছে, আর শেফালি আজ নীল অপরাজিতা। পরের রাতে আরেকজন এলেন, গল্প শোনালেন, তারপর যথা কর্তব্য করে গেলেন। রাতের খাবার মুখে রুচল না, ডাউল রুটি পড়েই রইল। বুঝলাম প্রতিদিন নতুন নতুন অতিথির মনোরঞ্জন করতে হবে। আল্লাহ, এ কি দোজখ, নাকি দোজখ দেখার আরো বাকি? এক জায়গা থেকে অন্য জায়গায় বদলি হতে থাকলাম। আচ্ছা শান্টু, আমার ভাই, ও কি মুক্তি বাহিনীতে যোগ দিতে পেরেছিল? ও কি কখনো মায়ের কাছে ফিরে আসতে পেরেছিল? মার সোনালি কি বেঁচে আছে? চারদিক থেকে রাতে গোলাগুলির আওয়াজ আসে। ভাবি কোথায় যুদ্ধক্ষেত্র? কারা এই লড়াই করছে? আল্লাহ, তুমি আলো দেখাও, আমার ভাইকে তুমি ফিরিয়ে দাও, ও যেন বেঁচে থাকে। আব্বা যেন ফিরে আসে। আল্লাহ, তুমি আলো দেখাও, আলো দেখাও, আলো দেখাও। আন্দাজ করতে পারলেন যে কোন টিরিক্সে আর কাম হইতেছে না, তখন
পাকিস্তান আর বঙ্গাল মুলুকের লড়াইটারে ইন্ডিয়া পাকিস্তানের গ্যাঞ্জাম বইলা চালু করণের লেগা ভট করে কয়া বইল। আমি কিন্তু আর নিজের আটকে রাখতে পারছিলাম। আমার লগে নতুন মামা হয়েছে, বুড়া চাচা হয়েছে। আমি ইন্ডিয়া অ্যাটাক করবো, দিনা দশেকের মধ্যে আমি এই কারবার করে বলবো। এইবার আমি নিজে পিন্ডিস্তানের দোয়ারে যাবো, যেই কথা সেই কাম। মাথার আপার চেম্বার খালি, সদর ইয়াহিয়া যা থাকে ডঙ্গির কপালে কয়া কারবা করা বলো। কিন্তু মৌলবী সামনে আর বড়ালে যাইতে হইল না। আজকা সরাগুন তহলার গিলাস টেবিলের উপর ঠক করে থুয়া দেখে কি লড়াই রাউলপিন্ডির দরজায় এসে হাজির হয়েছে। পাশে আজরাইল ফেরেশতা খাতা হাতে খাড়ায় রয়েছে। খাতায় লেখা সাদা পাকা মোটা মোটা বুড়ুওয়ালা আগা মোহাম্মদ ইয়াহিয়া খান, পিতা আননোন। টুইনের ছবিটা দেখেছো বারবারা? গির্জার ধর্ষিতা সোফিয়া লোরেনকে দেখে নিশ্চয়ই কেঁদেছিলেন। আমি কাঁদিনি, বুকটা শুধু খাঁ খাঁ করেছিল। সোফিয়া লোরেনকে পাঠিয়ে দিও বাংলাদেশে। 30,000 রমণীর নির্মম অভিজ্ঞতা শুনে তিনি শিউরে উঠবেন। অভিধান থেকে নয়, 80 লক্ষ শরণার্থীর কাছে জেনে নাও নির্বাসনের অর্থ কি। জর্জ ওয়াশিংটনের ছবিওয়ালা ডাক টিকেটে খোঁজ থাকবে না স্বাধীনতার। আমাদের মুক্তিযুদ্ধের কাছে এসো। সাধু অ্যাবের মর্মর মূর্তি, সাধু অ্যাবের মর্মর মূর্তিকে গণতন্ত্র আর মানবতার জন্য মালির ঘামে ভেজা ফুলের তোড়া দিও না। নিহত লোকটি লজ্জায় ঘৃণায় আবারও আত্মহত্যা করবে। বারবারা, বারবারা এসো। রবি শঙ্করের সুরে সুরে মুমূর্ষ মানবতাকে গায়। বিবেকের জং ধরা দরজায় প্রবল পরাঘাত করি। অন্যায়ের বিপুল হিমালয় দেখে এসে ক্রুদ্ধ হই, সংগঠিত হই। জল্লাদের শানিত অস্ত্র সভ্যতার নির্মল পুষ্পকে আহত করার পূর্বে দর্শন ও সাহিত্যকে হত্যা করার পূর্বে এসো বারবারা, বজ্র হয়ে বিদ্ধ করি তাকে। জয় বাংলা ধ্বনিতে উঠেছিল পূবের আকাশ জানা হতে। জয় বাংলা, জয় সূর্য, জয় পতাকা। জয় বাংলা ধ্বনিতে ঘোষিত হয়েছিল শত্রুর নিপাত। জয় বাংলা ধ্বনিতে অঙ্কুরিত হয়েছিল বীর মুক্তিযোদ্ধাদের বিজয়। জয় বাংলা আছে আজও বাঙালির স্বাধিকার সন্তানে। জয় বাংলা আছে আজও বাঙালির বিশ্বাসে প্রশ্বাসে। জয় বাংলা। বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। বিজয় এত সহজে আসে, শুধুমাত্র রণাঙ্গনে যুদ্ধ করে বিজয় আসেনি। বিজয় এসেছে
অনেকে ভয়াবহ ঘটনার মধ্য দিয়ে, অনেক লাখ লাখ ঘটনার মধ্য দিয়ে বিজয় এসেছে। 25শে মার্চ রাজারবাগ পুলিশ লাইন। সেদিন অনেক ছেলে মেয়েকে ট্রাকে করে তুলে আনা হয়েছিল। যেসব মেয়েরা খুব সুন্দরী, তাদেরকে প্রকাশ্যে টেনে হিচড়ে নামানো হয়েছিল। তাদের গায়ের জামা খুলে ফেলা হয়েছিল। তাদের ঝোপের ধারে নিয়ে গিয়ে, দেয়ালের কাছে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছিল। আর যেসব ছেলেদের তুলে আনা হয়েছিল, তাদের পুরুষাঙ্গ কেটে ফেলা হলো, তাদের মুখে গরম পানি ছুঁড়ে মারা হলো, আর তাদের হাতে পায়ে গিট দিয়ে সেগুলোকে গুড়িয়ে ফেলা হলো। পরবেশী নামের এক ডোম সাফারি বাজারে গিয়ে দেখতে পেল এক অপরূপ সুন্দরী মেয়ে লাশ হয়ে পড়ে আছে। তার সম্পূর্ণ শরীর ক্ষত বিক্ষত, তার যৌনাঙ্গ বেরুনির দিয়ে থেতলে দেওয়া হয়েছে। তার মুখ, পুরু, বাহু, সমস্ত শরীরের কামড়ের দাগ। কামারিটোলার এক বাড়িতে 11 বছরের এক শিশুকে সম্পূর্ণ ক্ষত বিক্ষত করে ধর্ষণ করে ফেলে দেওয়া হয়েছে। তার 2 পা ছিঁড়ে ফেলা হয়েছে নাভি পর্যন্ত। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এক মেজরের কাছে খবর এলো, সেখানে লাশের গন্ধে টেকা যাচ্ছে না। মেজর তার ডোমকে খবর দিল। ডোমরা রোকেয়া বিশ্ববিদ্যালয় হলে প্রবেশ করল। রোকেয়া হলে যে দেখতে পেল সেখানে কোনো মেয়েই নেই। কি করে থাকবে? 25শে মার্চ রাতে সমস্ত মেয়েকে সেখান থেকে তুলে নেওয়া হলো। তারা তখন চারুকলা অনুষদে গেল। সেখানে গিয়ে সেখানকার ছাদে দেখতে পেল অসংখ্য মেয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, কিন্তু তাদের শরীরে কোন রকম আঘাতের চিহ্ন নেই। তাহলে তারা কিভাবে বলল? পাকিস্তানি সৈন্যদের এক সৈন্য বলল, আমরা তাদের উপভোগ করেছি, তারপর তাদের যৌনাঙ্গে বেউনের দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে তাদেরকে মেরে দিয়েছে। সুসানা ব্রাউনি মিলার একজন গবেষক, লেখক, তিনি বলেছেন পাক সেনারা কোনো কোনো মেয়েকে 80 বারের উপর ধর্ষণ করেছে। ধর্ষিতা মেয়েগুলো চিৎকার করে বলেছে, আমরা তো বাঁচবো না, তোমরা যারা বেঁচে থাকবে তারা আমাদের বাড়ি গিয়ে আমাদের কথা বলবে। তোমরা বলবে কি করে পাকিস্তানি বাহিনীরা আমাদের নৃশংসভাবে হত্যা করে। তোমরা বলবে বেউনের দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে তারা যৌনাঙ্গে গুলি করে কি করে আমাদেরকে হত্যা করে, কি করে আমাদের স্তন কামড়ে ছিঁড়ে ফেলা হয়। ধোপা যেমন করে কাপড় কাচায়, ঠিক তেমন ভাবে রেল লাইনে আমাদেরকে আছড়ে মেরে ফেলা হয়, আমাদেরকে 2 পা দিয়ে টেনে ছিঁড়ে ফেলা হয়। টাঙ্গাইলে একটা ছোট্ট গ্রামে একদিনে একটা ছোট্ট শিশু তার মায়ের কোলে বসে দুধ খাচ্ছিল। ঠিক সেই সময় পাকিস্তানি বাহিনীরা সেই গ্রামটিকে আক্রমণ করল। মেয়েটি তখন তার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছিল। তারপর পাকিস্তানি সৈন্যরা এসে যেটা করল সেটা অমানবিক। তারপর যখন দুপুর গড়িয়ে এলো তখন তাদের খিদে পেল। তারা বলল, আমাদেরকে কিছু খেতে দাও। ঘরে কিছু না থাকায় মেয়েটার দৌড়ে গেল খেতে বেগুন আনতে। তার দেরি দেখে ফুটন্ত ভাতের হাঁড়িতে
সেই 8 দিনের বাচ্চাকে ছুঁড়ে ফেলা হলো। খুলনার একটি অঞ্চলে ফরমালিন জারে মেয়েদের স্তন সুচারুভাবে কাটা অংশ পাওয়া গেল মেয়েদের যোনি পথে। পাক সেনার আর্মিরা সেগুলা পরখ করত, কোন মেয়ের শরীরের অংশ কেন। পুনর্বাসন কেন্দ্রে যেসব মেয়েরা আসত তাদের সবার যৌনাঙ্গ ছিল পেউনিটি ছিন্ন ভিন্ন, তাদের যোনি পথে রক্তে রক্তে রঞ্জিত, তাদের স্তন ছিল কাটা পেউনিট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে উড়ুতে স্তনে রক্তাক্ত করে ফেলত। ব্লেড দিয়ে কাটা থাকতো তাদের বসকার দেশ। একটা টর্চার ক্যাম্পে 3 ইঞ্চি পুরো জমাট বাঁধা রক্ত পাওয়া গিয়েছে। সেখানে 10,000-এর অধিক নারী পুরুষকে হত্যা করা হয়েছিল। মুক্তিযুদ্ধ কি শুধুই মাত্র একটা যুদ্ধ? না, মুক্তিযুদ্ধ একটি জাতির জন্ম পরিচয়। আমরা কি করে ভুলবো তাদের সেই আত্মত্যাগ? কি করে ভুলবো সেসব ভয়াবহ ঘটনার কথা? সবাই বলে মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস। মুক্তিযুদ্ধের ইতিহাস শুধুমাত্র ইতিহাসের মতো এত ক্ষুদ্র নয় তো, এটা একটা জাতির পরিচয়, জন্মের পরিচয়। বিজয় এত সহজে আসেনি, শুধুমাত্র রণাঙ্গনে যুদ্ধ করে বিজয় আসেনি। বিজয় এসেছে অনেক ভয়াবহ ঘটনার মধ্য দিয়ে, অনেক লাখ লাখ ঘটনার মধ্য দিয়ে। বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। কারো দানে পাওয়া আমি দাম দিয়ে কিনেছি বাংলা, আমি দাম দিয়ে কিনেছি বাংলা। দাম দিয়েছি 71-এ 25শে মার্চ রাতে রে। সর্বহারা করছে আমায় পশ্চিমা ডাকাত রে। বাপের সামনে বলুক না ঝুট, মেরি জোত হয়নি কিলু। আজও বাংলা আকাশ বাতাস তারি সুখে উদাস হয়। আমি দাম দিয়ে কিনেছি বাংলা, আমি দাম দিয়ে কিনেছি বাংলা। দাম দিয়েছে মায়ের অশ্রু, বনির সম্ভ্রম রে। তোমরা কি কেউ বলতে পারো সেই দাম কারো কম রে? 1971 সালে 16 ডিসেম্বর সকালে 1971 সালে
বাংলা মাঝে আমার হয় দাম দিয়ে কিনেছি বাংলা, দাম দিয়ে কিনেছি বাংলা, কারো দানে পাওয়া কারো দানে পাওয়া নয়। আমি দাম দিয়ে আমি দাম দিয়ে কিনেছি বাংলা। বাংলা। কৃতজ্ঞতা জানাই, ভালোবাসা জানাই। বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী আমাদের জন্য একটা অন্যরকম আনন্দের সময়, একটা অন্যরকম উদযাপনের বিষয়। আমরা প্রণয় আবৃত্তি সংগঠন চেষ্টা করেছি এই তাদের জন্য একটি করতালি আশা করি। একই সাথে আমি মঞ্চে আহ্বান করছি অডিসিয়ান ট্যাগর ড্যান্স মুভমেন্ট সেন্টারের মূল মানুষ যিনি কর্ণধার বরেণ্য নৃত্যশিল্পী প্রমা অবন্তীকে আমি মঞ্চে ডেকে নিচ্ছি। একই সাথে আমি আমাদের আরো একজন প্রিয় মানুষকে মঞ্চে ডেকে নিতে চাই, কবি সাংবাদিক ওমর কায়সার। কায়সার ভাই আমাদের মাঝে আছেন, আমরা কায়সার ভাইকে মঞ্চে অনুরোধ করছি আসবার জন্য। একই সাথে প্রমার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পালকেও মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি। আমি একই সাথে কবি সাংবাদিক কামরুল হাসান বাদল এবং আমাদের আরো একজন প্রিয় মানুষ, নাটকের মানুষ, সংস্কৃতির মানুষ, প্রগতির যাত্রা পথের আমাদের অত্যন্ত অগ্রণী মানুষ, অগ্রজ মানুষ প্রদীপ দেওয়ানজি। আমি মঞ্চে আহ্বান করছি নাট্যজন অধ্যাপক ডক্টর কুন্তল বড়ুয়াকে মঞ্চে আসার জন্য। কবি সাংবাদিক এজাজ ইউসুফিকে আমি মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ করছি। একই সাথে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের নির্বাহী সদস্য মাহবুবুর রহমান মাহফুজকে আমি মঞ্চে আসবার জন্য আহ্বান করছি এবং আমাদের সতীর্থ সংগঠনের আরো একজন মানুষ এহতেশামুল হক, তাকেও মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক দেবাশিস রুদ্র, তাকে মঞ্চে আহ্বান করছি। সজলদা আছেন দেখতে পাচ্ছি, আমি সজলদাকে মঞ্চে আহ্বান করছি। ঠিক আছে, থাক, অসুবিধা নেই। আমি একটু সংক্ষেপে সবার কাছ থেকে একটু কথা শুনবো, আমাদের এখানে যারা আছেন। আমি শুরুতেই এহতেশামুল হকের কাছ থেকে কথা শুনতে চাইব। এহতেশাম। মঞ্চে এই মুহূর্তে যারা রয়েছে তাদের সকলের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং প্রমা পরিবারের সকল সদস্য যারা রয়েছে তাদের প্রতিও ভালোবাসা। আমি প্রমার সদস্য। প্রমা যখন এগিয়ে যায়, প্রমা যখন জয় করে, প্রমা যখন সমগ্র হয়ে থাকে, তখন আমারও বুক গর্বে ভরে ওঠে। আমরা যারা চট্টগ্রামের আবৃত্তি কর্মী যারা রয়েছে, আমি প্রায় বেশিরভাগ সময় কথাটা বলি, আমাদের সামনে যখন অগ্রজ দলগুলো থাকে আমাদের কাজ করা সহজ হয়ে ওঠে, আমরা তাদের থেকে শিখিয়ে জানি এবং নিজেরাও ঋদ্ধ হই। প্রমা বরাবরই চট্টগ্রামের আবৃত্তি সংগঠনের সবার অগ্রজ হয়ে থাকবে, আছে। প্রমার জয় হোক, সুন্দরের জয় হোক। অনেক ধন্যবাদ এহতেশাম। আমি সজলদাকে বলছি কিছু বলবার জন্য। এই ফাঁকে একটু বলিনি, দুঃখ প্রকাশ করি, আরেকটি মানুষ পুরো মঞ্চ আলোকিত করে রেখেছিল, যে মানুষটি এখনো প্যানেলে বসে আছে।
আমি আমাদের আজকের এই প্রযোজনার যে আলোক নির্দেশক এবং সর্বোপরি আমাদের সহযোগী এবং প্রমার সকল আয়োজনে যে মানুষটি আমাদের সাথে থেকে, বন্ধু হিসেবে থেকে, সতীর্থ হিসেবে থেকে সবসময় আমাদের সকল কিছুতে সহযোগিতা করে, নাট্যজন, নাট্যশিল্পী যাই বলি না কেন, বাপ্পা চৌধুরী। আমি বাপ্পাকে প্যানেল থেকে নেমে আসার জন্য অনুরোধ করছি, মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। বাপ্পা চৌধুরী। প্রমা আমাদের সাহস, প্রমা শুধু কবিতায় নয়, আমাদের মানবতার চেতনার সাথে সম্পৃক্ত করে আমাদের ভিতরে এক ধরনের জাগরণ, আমাদের ভিতরে এক ধরনের উজ্জীবন তৈরি করে। প্রমা জানে বাঙালির চেতনা এবং শালিত দিক, আহ্বান করে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে প্রতিটি বলে, প্রতিটি আচরণের মধ্যে প্রমা মায়ের মতো আছে, বাবার স্নেহে আছে, ভাতৃত্বে আছে, আমাদের বাংলাদেশের অহংকার আছে। প্রমা অগ্রযাত্রার সুন্দর আলোকিত হোক। অনেক অনেক ধন্যবাদ। আমি দাম দিয়ে কিনেছি বাংলা। 1757 সনে ভাইবা দেখেন পড়বে মনে, দাম দিছি লাশের মাঠে, ইতিহাস তার সাক্ষী রয়। আমি দাম দিয়ে কিনেছি বাংলা। সেইবারে জানিল বিশ্ব আমরা কত ধনী রে, দান করিতে লক্ষ জীবন তুচ্ছ বলে গনি রে। 1807